সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা মানে হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ডিজিজটা ট্রান্সমিটেড হয়েছে। ধরো একটা মেল পার্টনার, এই মেল পার্টনারের কারণে, মানে মেল পার্টনার হচ্ছে ইনফেক্টেড আছে, এখন এই মেল পার্টনার যখন তার ফিমেল পার্টনারের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে, তখন এই ফিমেল পার্টনার ইনফেক্টেড হয়ে গেল। তো ফিমেল পার্টনারের মধ্যে ইনফেকশনটা গেল কিভাবে, অ্যাসেন্ডিং ইনফেকশন আমরা বলি, অর্থাৎ স্পার্মের মাধ্যমে হয়তো বা ওটা অ্যাসেন্ড করে ট্রান্সমিট করছে ইনফেকশনটা, ওই অর্গানিজমটা। হইতে পারে সেটা কোনো ব্যাকটেরিয়া, যেমন ধরো নিসেরিয়া গনোরি, ঠিক আছে, বা ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস, এই দুইটা দ্বারা হচ্ছে গিয়ে ইনফেকশন ধরো হইলো, এগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। তারপরে ধরো ভাইরালের মধ্যে হচ্ছে যেটা এইচআইভি ভাইরাস আছে, এইচআইভি এইচআইভি যে ভাইরাস আছে তা বলবো, যেমন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, যেটা 2 হার্পিস সিমপ্লেক্স 2, যেটা এই 2টাও কিন্তু জেনিটাল হার্পিস আমরা বলি, এটা একটা কিন্তু ভাইরাল কন্ডিশন। তা আমাদের প্রোটোজোয়ার মধ্যে ধরো ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, এরা এরাও ইনফেকশন করতে পারে। ক্যান্ডিডা অ্যালবিকান্স, এটার নাম তো শুনছো, যে এরা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস বা মুনিলিয়াসিস করে, এটা ফাঙ্গাল ইনফেকশন আর কি। এরকম অনেকগুলো ইনফেকশনের কথা আমরা এক এক করে পড়বো, যেগুলো আসলে মানে অর্গানিজমের কথা পড়বো, যেগুলো আসলে মেল পার্টনার থেকে ফিমেল পার্টনার ধরো ট্রান্সমিটার হচ্ছে এবং ইনফেকশনটা করতেছে। ভাইস ভার্সা হতে পারে, ফিমেল থেকে মেলে যেতে পারে, বাট বিষয়টা হচ্ছে এরকম যে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে প্রিডমিনেন্টলি ট্রান্সমিটেড হচ্ছে। সো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মানে হচ্ছে সেই সকল ডিজিজ, এদেরকে আমরা ভেনেরিয়াল ডিজিজ নামেও জানি। ভেনেরিয়াল ডিজিজ আমরা যখন স্কিন বিডি পড়বো, স্কিন বিডি অর্থাৎ ডার্মাটোলজি যখন আমরা পড়ি, আসলে সেখানে কিন্তু মেইনলি আমরা এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নিয়ে মেইনলি কথা বলি। বাট আমরা যখন গাইনিয়ার অংশ পড়তেছি, তখন কিছু বেসিক ধারণা আমাদের কিন্তু রাখতে হবে, যে ইনফেক্টেড পার্টনার থেকে মেইনলি এরা হচ্ছে ছড়ায়। হেটারোসেক্সুয়াল বা হোমোসেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে, সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে ইনফেক্টেড পার্টনার থেকে এরা ছড়াইতে পারে। এখন কজগুলো খুব ইম্পর্টেন্ট, দেখো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এটাকে আমরা বলি, অর্থাৎ এসটিআইও বলি, এসটিডিও বলি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এই দুইভাবে আসলে বলা যায়। এখন ব্যাকটেরিয়ার মধ্যে কিছু কারণ তোমার মনে রাখতেই হবে, নিসেরিয়া গনোরি দ্বারা গনোরিয়া হয়। তা বাদে নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস হতে পারে, ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস এর ডি থেকে কে যে সেরোটাইপ গুলো আছে, ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস অনেকগুলো সেরোটাইপ আছে, তার মধ্যে ডি থেকে কে যে সেরোটাইপ, সেগুলো হচ্ছে মেইনলি নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস করে, অর্থাৎ গনোকক্কাস না বা নিসেরিয়া গনোরিয়া না, এটা বাদে অন্য কোনো একটা অর্গানিজম যেটা হচ্ছে ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস, এটা হচ্ছে ইউরেথ্রাইটিস করতেছে। তারপরে লিম্ফোগ্রানুলম বা ভ্যানেরাম, যেটা হচ্ছে ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস দ্বারাই হয়, বাট এল সেরোটাইপ দ্বারা হয়। সিফিলিস, এটা ট্রিকোনামা প্যালিডাম দ্বারা হয়, এটা আমরা জানি। শ্যাঙ্ক্রয়েড, এটা হচ্ছে হিমোফাইলাস ডাক্রি দ্বারা হয়, ডাক্রি। তো দেখো সিফিলিস দ্বারা যে আলসার হয়, জেনিটাল আলসার, সেটাগুলো আমরা শ্যাঙ্কার। বাট হিমোফাইলাস ডাক্রি দ্বারা যেটা হয়, সেগুলো আমরা শ্যাঙ্ক্রয়েড। সো এই দুইটা ডিফারেন্স কিন্তু আমাদের কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে, যেটা শ্যাঙ্কার কোনটা শ্যাঙ্ক্রয়েড, এটা অনেক সময় কনফিউজ করা হয়। শ্যাঙ্কার মানে হচ্ছে সিফিলিস। ওকে, গ্রানুলোমা ইনগুইনালে, এটা হচ্ছে ডনোভানিয়া গ্রানুলোমাটিস দ্বারা হইতে পারে। তারপরে হেমোফাইলাস ভ্যাজাইনাইটিস বা গার্ডনেরেলা, ওইগুলো দ্বারা হচ্ছে ভ্যাজাইনাইটিস হইতে পারে। মাইকোপ্লাজমা দ্বারাও, মাইকোপ্লাজমা হোমিনিস দ্বারাও কিন্তু ইনফেকশন হওয়া পসিবল। ভাইরাসের মধ্যে এইচআইভি, যে এইচআইভি 1 আর এইচআইভি 2 দ্বারা এইডস রোগটা হয়, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। আর তারপরে জেনিটাল হার্পিস মানে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, যেটা হার্পিস সিমপ্লেক্স 1, যেটা হচ্ছে ফিমেল যে ওয়েস্ট আছে, ওয়েস্ট বা কোমরের উপর ইনফেকশন করে, যেমন হার্পিস লেবিয়ালিস, অর্থাৎ ঠোঁটে ইনফেকশন করলো, বা আইয়ের ওই জায়গায় ইনফেকশন করলো, অথবা মানে ওভারঅল কত উপরের রিজন দিয়ে ইনফেকশন করবে। তারপরে কন্ডাইলোমা অ্যাকুমিনাটা, এটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয়, হিউম্যান প্যাপিলোমা। মলাস্কাম কন্টাজিওসাম, অর্থাৎ স্কিনে এক ধরনের ইনফেকশন করে, পক্স ভাইরাস দ্বারা এটা হয়। ভাইরাল হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড হইতে পারে। আর প্রোটোজলের মধ্যে টাইকোমোনাস ভ্যাজাইনাইটিস করেছে, টাইকোমোনাস ভ্যাজাইনালিস, এই কথাটা ইম্পর্টেন্ট। ফাঙ্গালের মধ্যে মনিলিয়াল ভ্যাজাইনাইটিস করে, ক্যান্ডিডা অ্যালবিকান্স, বা এটাকে আমরা ক্যান্ডিডিয়াসিস মনিলিয়াসিসও বলি। আর একটু প্যারাসাইটের মধ্যে, মানে যেটা হচ্ছে হিউম্যানের মধ্যে না, হিউম্যানের বাহিরে বসবাস করতেছে, হয়তো বা স্কিনে, যেমন সার্কপটিস স্কেবি, এটা দ্বারা হচ্ছে স্ক্যাবিস হয়, স্ক্যাবিস। তারপরে পেডিকুলোসিস পিউবিস। তো সব থেকে কমন এসটিডি কি কি আছে? গনোরিয়া, সিফিলিস, নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস, শ্যাঙ্ক্রয়েড, এইডস, জেনিটাল হার্পিস, কন্ডাইলোমা অ্যাকুমিনাটে, যেটাকে জেনিটাল ওয়ার্ড নামেও বলা হয়, ভাইরাল হেপাটাইটিস, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, মনিলিয়াসিস। এখন আর এই দুইটা নিয়ে আলোচনা আগেই করে আসছি আমরা, গনোরিয়াটাও কিছু আলোচনা করছিলাম, বাট এখানে আরেকটু ভালো করে জানবো। তারপরে ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস ইনফেকশন হালকা পাতলা আলোচনা করছিলাম আমরা ভ্যাজাইনাইটিস সার্ভিসিটিসের ভিডিওটাতে। এই ভিডিওতে আমরা আরেকটু ডিটেইলসে জানবো। তবে আমরা একটু জাস্ট জানি যে হিস্টোরিক্যালি বা অনেক আগে থেকেই আসলে তিনটি ইনফেকশন অনেক বেশি চর্চা হইতো, একটা হচ্ছে গনোরিয়া, সিফিলিস এবং শ্যাঙ্ক্রয়েড, যেটা হচ্ছে হিমোফাইলাস ডুক্রি দ্বারা হয়, হিমোফাইলাস ডুক্রি দ্বারা। তো এই তিনটা হচ্ছে আগে মানে হিস্টোরিক্যালি আমরা বলি যে এসটিআই বা এসটিডি। কেন আসলে এসটিআই এসটিডি গুলো হয়? কারণ ভাইরাল ইনফেকশন যেমন এইচআইভি, হেপাটাইটিস বি, এগুলো অনেক বেশি প্রিভিলেন্স বাড়তেছে, অনেক বেশি মানুষের মানে ইনফেক্টেড আছে, ফলে ছড়ানোর ট্রান্সফার বাড়তেছে, এবং পিল ইউজ করতেছে বা ইন্টারটেন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজ করতেছে, যে যে পিলগুলা বা যে ইন্টারটেন কন্ট্রাসেপটিভ ডিভাইস গুলা আসলে এসটিআই প্রিভেন্ট করতে পারে না, এমন টাইপের গুলো ইউজ করতেছে। সেটা একটা কারণ। তারপর হচ্ছে দেখা যাচ্ছে অনেক
অনেক বেশি ফ্রি মিক্সিং, অনেক বেশি মেলামেশা হওয়া এবং সেক্স এডুকেশনের অভাব হওয়া এবং সেফ সেক্স না প্র্যাকটিস করা। ঠিক আছে, মানে ধরো যেখানে কন্ডোম ইউজ করে হয়তো বা সেক্স করা উচিত, ওই টাইমে দেখা গেছে যে সেফ সেক্সের প্র্যাকটিসের যে মেথড গুলো সেগুলো ফলো করা হচ্ছে না। প্রথমে বিদেশে ট্রাভেল বেড়ে গেছে, ফলে অন্যান্য দেশে যারা যে সকল দেশে কোনো একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এসটিআই এর প্রিভ্যালেন্স বেশি, ওখান থেকে ইনফেক্টেড হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, কেন আমরা আসলে এত বেশি এসটিআই বা এসটিডি পাচ্ছি, আগে হয়তো বা ছিল কিন্তু আগে বেশি ডিটেকশন করা হয়েছিল, কিন্তু এখন কিন্তু অনেক বেশি অ্যাওয়ারনেস থাকার কারণে অনেক বেশি ডিটেকশন হয়, অনেক বেশি তাদের ডায়াগনোসিস হয়। আগে হয়তো বা এগুলা হইতো, মানুষ ইনফেক্টেড হইতো, মারাও যাইতো, কিন্তু মানুষ বুঝতো না যে আসলে কি হয়েছে। এখন কিভাবে প্রিভেনশন করা যায়? প্রাইমারি প্রিভেনশন আছে, সেকেন্ডারি প্রিভেনশন আছে। প্রাইমারি প্রিভেনশন মানে হচ্ছে যে আমরা হেলথ অ্যাওয়ারনেস গঠন করব, এডুকেশন চ্যানেল গুলো ঠিকঠাক করে মানুষকে ঠিকভাবে এডুকেট করব। মানে সেক্সুয়াল ডিভিউ বা আমরা বলতে পারি একটা পার্টিকুলার টাইমে সেক্স করা, মানে হুটহাট করে অনেক আর্লি সেক্স করা, এরকম এগুলা না করে, এবং সেফ সেক্সুয়াল প্র্যাকটিসটা করা, একটা ফেথফুল বা বিশ্বাসযোগ্য পার্টনারের সাথে সেক্স করা, যার হচ্ছে মাল্টিপল সেক্স পার্টনার নাই এরকম একজনের সাথে, এবং অবশ্যই কন্ডোম ইউজ করতে হবে। আর আরেকটা যে বিষয় যে আমরা হচ্ছে যদি ধরো একটা পার্টনার যে সাসপেক্টেড, তার সাথে অবশ্যই পেনিট্রেটিভ সেক্স এটা করা যাবে না, অর্থাৎ পেনিস ঢুকায় সেক্স করার দরকার নাই। সেক্ষেত্রে হচ্ছে জাস্ট অন্যান্য সেক্স স্যাটিসফ্যাকশন বা গ্রাটিফিকেশনের জন্য যেভাবে যা করা হচ্ছে সেগুলো করা যেতে পারে। অথবা অ্যাবস্টিনেন্স থাকা, বিরত থাকা, যদি হচ্ছে পার্টনার সাসপেক্ট হয় যে পার্টনার হয়তো ইনফেক্টেড থাকতে পারে। সেকেন্ডারি প্রিভেনশন মানে হচ্ছে যদি কারো যদি এসটিআই থাকে বা এসটিডি থাকে, তাহলে তাদের অবশ্যই হসপিটালে যাইতে হবে, ডক্টরের কাছে যে কেয়ার নিতে হবে, লজ্জা পাওয়া যাবে না, এই বিহেভিয়ারটাকে তার ঠিক করতে হবে। কারণ সে যদি ট্রিটমেন্ট নেয়, সে যদি ঠিক হয়, তাহলে সে ছড়াবেও কম, মানে সে অন্য কাউকে তো ট্রান্সমিট করবে না, সে যদি ঠিক হয়ে যায়, right? এবং সিনড্রোমিক কেয়ার ম্যানেজমেন্ট আমাদের গুরুত্ব দিতে হবে, অর্থাৎ দেখা যায় যে সিমটমস ম্যানিফেস্টেশন গুলো প্রকাশ পাইছে সেগুলো ট্রিটমেন্ট দেওয়ার দিকে মনোযোগী হইতে হবে। হাইলি এফেক্টিভ ড্রাগস এবং কন্ডম সেগুলোর প্রপার কন্টিনিউয়াস সাপ্লাই থাকতে হবে। প্রপার হেলথ কেয়ার ওয়ার্কার্সরা কম্প্রিহেন্সিভলি ম্যানেজ করবে, এবং সব ওমেনরা অ্যান্টিনাটাল চেক আপ, ব্যানিনাটাল কেয়ার, তারপরে ফ্যামিলি প্ল্যানিং এগুলার সংস্পর্শে আসবে। যদিও তারা অ্যাসিম্পটোমেটিক, বাট সবার এগুলা আসতে হবে। আমরা জানি অ্যান্টিনাটাল ভিজিট আছে অনেকগুলা, তো ভিজিটে মহিলার কিন্তু আসতে হবে। এবং আমরা বলি যে একটা মহিলা যখন আসে অ্যান্টিনাটাল চেক আপে, আমরা তার তার কিন্তু বিভিন্ন টেস্ট করি, যেমন এইচআইভি টেস্ট থেকে শুরু করে সিবিসি টেস্ট করা, যে কোনো ইনফেকশন আছে কিনা এটা দেখার জন্য। তারপরে বিডিআরএল যেটা ভেনারিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি, এটা হচ্ছে সিফিলিসের স্ক্রিনিং এর জন্য আমরা করি কিন্তু। তো এই টেস্টগুলো আমরা কেন করি? কারণ হচ্ছে মানে একেবারে ফার্স্ট অ্যান্টিনাটাল চেক আপে আমাদের এগুলো করতে হয়। সো দ্যাট আমরা তারপরে হচ্ছে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু ইউরিনালাইসিস করি। তো এরকম বিভিন্ন কিছু আমরা করি যাতে হচ্ছে বাচ্চাও না মানে কনজেনিটাল ডিজিজটাও না হয়ে যায়, কনজেনিটাল ট্রান্সমিশন যাতে না হয়। আগে থেকে যদি আমরা এটা ডায়াগনোসিস করতে পারি তাহলে সেটা কিন্তু ভালো। যে ইনফেক্টেড পারসন তার সাথে কারা কারা কন্ট্যাক্টে আছে এগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে, এবং যারা অ্যাট রিস্ক পপুলেশন, যেমন সেক্স ওয়ার্কার যারা বা হচ্ছে যারা মাইগ্রেন্ট পিপল বা ফ্রিকোয়েন্ট ট্রাভেল করে, এদেরকে সুন্দর করে ইনভেস্টিগেট করতে হবে যে এদেরকে আসলে স্টেজে আছে কিনা। সো এরকম একটা কম্প্রিহেন্সিভ মানে ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা সেকেন্ডারি প্রিভেনশন গুলো করতে পারি। প্রাইমারি প্রিভেনশন মানে অনেক আগে থেকেই আমরা সব মেজার গুলো নিচ্ছি, মানুষকে সচেতন করছি। সেকেন্ডারি প্রিভেনশন মানে আমার যদি হয়েও যায় এসটি, তাহলে সেটা কিভাবে আর যাতে কারো না হয় সেটা ঠেকানো যায়। আর কনসিকুয়েন্সেস কি কি হইতে পারে? একটা হচ্ছে যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ক্রনিক অ্যাবডোমিনাল পেইন, ইনফার্টিলিটি হওয়া, স্পন্টেনিয়াসলি অ্যাবর্শন হয়ে যাওয়া, এবং ডেথও হইতে পারে। পাশাপাশি দেখা যায় ইউরেথ্রাল স্ট্রিকচার হয়ে যেতে পারে মেইলে, ইউরেথ্রাটা একেবারে ঠিক মানে সরু হয়ে গেছে পথ। এইচআইভি ইনফেকশনের চান্স বেড়ে যায়, আই ইনফেকশন, ইনফ্যান্টদের নিউমোনিয়া হওয়া, ইনটিউটেরাইন ডেথ হওয়া ফিটাসদের কনজেনিটাল ইনফেকশনের কারণে। তা বাদে ডিভোর্স হয়ে যাওয়া, এসটিআই থাকলে, এসটিডি থাকলে, বা সোশ্যালি সবাই তাকে হেট করে, এরকম একটা বিষয়। তো এরকম বিভিন্ন কনসিকুয়েন্সেস কিন্তু ফেস করতে হয়। আর আসলে এসটিআই পেশেন্ট যারা, তাদের আসলে কি প্রবলেম থাকে? তারা মেইনলি ইউরেথ্রাল, অর্থাৎ প্রস্রাব দিয়ে দেখা গেছে যে ডিসচার্জ বের হয়ে আসতেছে, মানে ইউরেথ্রাল ডিসচার্জ আসতেছে। তারপরে ভেজাইনাল ডিসচার্জ ফিমেলে পাওয়া যেতে পারে। জেনিটাল বা ভেজাইনাল রিজন দেখা গেছে আলসার হয়ে গেছে, ভেজাইনা বলতে ভালভাল রিজন আলসার, জেনিটাল আলসার হবে। লোয়ার অ্যাবডোমিনাল পেইন, স্ক্রোটাল সুইলিং, মানে স্পেশালি মেইলের ক্ষেত্রে। তারপরে ইনগুইনাল ভিউবো, অর্থাৎ ওইখানে ইনগুইনাল ভিউবো বলতে এখানে যে লিম্ফ নোড আছে সেগুলো হয়তো সুয়েলিং পাওয়া যেতে পারে, লিম্ফোডেনজিটি পাওয়া যেতে পারে। নিওনাটাল কনজাংটিভাইটিস, জেনিটাল ডিসচার্জ যে সকল কন্ডিশনে হইতে পারে, যেমন হচ্ছে গনোরিয়া, ক্যালামাইডিয়া, মানে নিচে গনোরি, ক্যালামাইডিয়া, ক্যান্ডিডা অ্যালবিকান্স, ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস, তাহলে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসও কিন্তু জেনিটাল ডিসচার্জ হইতে পারে। ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস মেইনলি মোস্ট কমন কজ কি গার্ডনেরেলা, হ্যাঁ এটা। আর পেইনফুল জেনিটাল আলসার, মানে জেনিটাল আলসার বেশ কিছু কন্ডিশনে থাকতে পারে এসটিডি এর মধ্যে, বাট পেইনফুল থাকে হচ্ছে কোন কোন ক্ষেত্রে? স্যাঙ্কোয়েড, যেটা হেমোফাইলাস ডুক্রি দ্বারা হয়। তারপরে হার্পিস সিমপ্লেক্স টাইপ 2, যেটা এই কথাটা জাস্ট মনে রাখো যে এটা যেহেতু জেনিটাল আলসার করে। আর সিস্টেমিক কন্ডিশনের মধ্যে বেস্টেজ সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, এটা করতে পারে।
আর পেইনলেস আলসার মানে হচ্ছে সিফিলিসে যে শ্যাঙ্কার হয় এটা কিন্তু পেইনলেস থাকে। টিপিনোমা প্যালিডাম দ্বারা এটা হয়। তারপরে গ্রানুলোমা ইনগুইনালে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর যে ইনফেকশন, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, এগুলো হচ্ছে পেইনলেস। সো এগুলো খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে কোনটা পেইনফুল কোনটা পেইনলেস। আর অ্যানোজেনিটাল ওয়ার্ড যদি হয়, তো এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? কন্ডাইলোমা অ্যাক্রুমিনাটা, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয়, মলাস্কাম কন্টাজিওসাম, তারপরে সেকেন্ডারি সিফিলিস, হ্যামোরিক ক্যারাটোসিস, যেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, ইন্টারপিথেলিয়াল নিওপ্লাসিয়া, ম্যালিগনেন্সি, সিনট্যাক্স, এরকম বেশ কিছু কন্ডিশন হতে পারে। এখন আমরা গনোরিয়াতে চলে যাবো। অ্যাকচুয়ালি গনোরিয়াতে পেশেন্টের মানে পার্টনার, যে মহিলাটার পার্টনার, যে মেল পার্টনার, তার হচ্ছে মানে গনোরিয়া দ্বারা ইনফেক্টেড হওয়ার হিস্ট্রি হয়তো থাকবে, বা তার সাথে সেক্স করার কারণে এরকম একটা তার মহিলাটারও গনোরিয়া হয়েছে, এরকম হইতে পারে। এবং সেক্ষেত্রে সিমটমস হচ্ছে প্রুলেন্ট, মানে ফুসফুসের মতো এক্সেসিভ, অনেক বেশি, এবং অনেক বেশি ইরিটেশন হইতে হবে, বাট চুলকানি না, কিন্তু ইরিটেশন, ভ্যাজিনাল ডিসচার্জ হবে, এবং প্রস্রাবে জ্বালা পোড়া হইতে পারে, প্রস্রাব বেশি বেশি ঘন ঘন হচ্ছে, অ্যাকিউট ইউনিল্যাটারাল পেইন হইতে পারে। ল্যাবিয়া যে এক্সটার্নাল জেনিটালি আছে সেটাতে কিন্তু দেখা যেতে পারে, সোয়েলিং হইতে পারে, বার্থলিন গ্ল্যান্ডও ইনভলভ এখানে কিন্তু হইতে পারে। এখানে একটা কথা আমি বলে আসি, যে যখন আমরা নিচের গনোরিয়া নিয়ে কথা বলি, এরা মনে রাখবে এরা হচ্ছে এন্ডো সার্ভিক্স কে এফেক্ট করে, এন্ডো সার্ভিক্স কে এফেক্ট করে, বা এরা বার্থলিন গ্ল্যান্ডকে এফেক্ট করতে পারে। ঠিক আছে, সো বার্থলিন গ্ল্যান্ড, এন্ডো সার্ভিক্স, এদেরকে এফেক্ট করতে পারে, এরা ইউরেথ্রাইটিস করতে পারে। বাট এরা কিন্তু একটু সার্ভিসকে এফেক্ট করে না। কেন করে না? কারণ এরা হচ্ছে যেখানে কলামনার এপিথেলিয়াম আছে, কলামনার, নট স্ট্রেটিফাইড স্কোমাস। স্ট্রেটিফাইড স্কোমাস আমরা যে ভ্যাজাইনাতে থাকে, ভেক্টর সার্ভিসে থাকে, ওগুলোকে এফেক্ট করবে না। হচ্ছে যেখানে কলামনার এপিথেলিয়াম আছে ওগুলোকে এফেক্ট করবে, ওগুলো রেকটাল ডিসকমফোর্ট করতে পারে। এবং এরা কিন্তু কনজাংটিভাইটিস করতে পারে। অপথ্যালমিয়া নিওনেটারাম নামে একটা কন্ডিশন আছে, যারা হচ্ছে মায়ের যে ইনফেকশনটা থাকে, তাদের বাচ্চা কিন্তু কনজেনিটালি ওই ইনফেকশনটা পরবর্তীতে জন্মের পরেই পাওয়া যেতে পারে, যে এখানে আইকে অনেকটা বেশি ইনভলভ কিন্তু করে। টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস করতে পারে। জেনো ওরাল কন্টাক্ট হিসেবে, মানে জেনো ওরাল কন্টাক্ট, যেই ওরাল কন্টাক্ট বলতে বোঝানো হয়েছে যে হয়তো বা ওরাল সেক্স করা হয়েছে। হ্যাঁ, ধরো ধরো মেল একটা জেনিটাল যে অর্গান, মেল জেনিটাল যে অর্গান, ওই অর্গানটা তো অবশ্যই ওইখানে গনোরিয়া হয়েছে, মেলটা এফেক্টেড। এখন এটা যদি ফিমেল যে সে যদি ওরালি যদি পেনিসটা তার মুখে নেয়, তো ওর ফলে যে মানে যে এটাকে আমরা বলতেছি জেনিটো ওরাল কন্টাক্ট, তো এটার ফলে কিন্তু মহিলার টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস এগুলো হইতে পারে। তারপরে পেরিহেপাটাইটিস কিন্তু হইতে পারে, এবং সেপ্টিসেমিয়া হইতে পারে। পেরিহেপাটাইটিস মানে আমরা জানি যে লিভার এর সাথে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে বিভিন্ন ভায়োলিন স্ট্রিং, লাইক ভায়োলিনে যেমন স্ট্রিং থাকে দড়ি দড়ি, ওরকম স্ট্রিং দ্বারা অ্যাডহেশন তৈরি হয়ে যায়। তো ল্যাবিয়া সোলেন হইতে পারে, মানে ইনফ্লামেশনের সাইন পাওয়া যেতে পারে, মিউকোপুরিলেন্ট ভ্যাজিনাল ডিসচার্জ, এবং এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস এবং বালবিউরেথ্রাল গ্ল্যান্ড, এই সকল ওপেনিং গুলা কনজেস্টেড থাকতে পারে। আর আমরা যদি একটু প্রেস করি, ম্যাসাজ করি ইউরেথ্রা বা বালবু মানে বার্থলিন গ্ল্যান্ড, তাহলে আমরা ওইখান থেকে পুরুলেন্ট এক্সুডেট কিন্তু পাবো। এবং এগুলোই কিন্তু আমরা আমরা যখন স্যাম্পল কালেক্ট করি, আমরা এই স্যাম্পলটা কালেক্ট করি কিন্তু পরবর্তীতে এক্সামিনেশন করে গ্রাম স্টেনিং করে কালচার সেন্সিটিভিটি করি আমরা। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। গ্রাম স্টেনিং করে আমরা কি পাবো মনে রাখবা, নিচের গণের ক্ষেত্রে আমরা ইন্টারসেলুলার, এই কথা খুব ইম্পর্টেন্ট, ইন্টারসেলুলার গ্রাম, গ্রাম পজিটিভ না নেগেটিভ বলো তো? ইন্টারসেলুলার গ্রাম নেগেটিভ, গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, ডিপ্লোকক্কাই। তো এই কথাগুলো কিন্তু আমার বলতেই হবে, যে ইন্টারসেলুলার গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, এটা হচ্ছে নিসেরিয়া গনোরি যেটা। তো এটা দিয়ে ইনফেকশন হইতাছে, এবং এটা আমি গ্রাম স্টেনিং করে আমরা পাবো। এবং বার্থলিন গ্ল্যান্ড পালপেবলি ইনলার্জ পাওয়া যেতে পারে, টেন্ডার পাওয়া যেতে পারে, এবং এখানে অ্যাবসেন্স অফ ফর্মেশন হয়ে যেতে পারে ইনফেকশনের ফলে। ইনভেস্টিগেশনের জন্য এন্ডোসার্ভিক্স, ইউরেথ্রা, বার্থলিন গ্ল্যান্ড, এই সকল জায়গা থেকে সিক্রেশন কালেক্ট করতে পারি। গ্রাম স্টেনিং করলে আমরা ইন্টারসেলুলার ডিপ্লোকক্কাই পাবো, গ্রাম নেগেটিভ। কালচার সেন্সিটিভিটি আমরা করার জন্য আমরা হচ্ছে মানে এখানে কালচার করার জন্য মেইনলি আমরা থায়ারমার্টিন মিডিয়াটা ইউজ করি। এই কথাটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। কি মিডিয়া ইউজ করি? থায়ারমার্টিন মিডিয়া। ন্যাট বা নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট, এটা আমরা ইউরিন বা এন্ডোসার্ভিক্যাল ডিসচার্জ ইউজ করে করতে পারি। এটা অনেক বেশি সেনসিটিভ। ট্রিটমেন্ট হিসেবে আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে যথেষ্ট টাইম পর্যন্ত, মানে যতটুকু টাইম অ্যান্টিবায়োটিক নেওয়া উচিত ততটুকু টাইমে নিতে হবে। এবং মেল যে সেক্স পার্টনার আছে তাকেও অ্যাট দ্য সেম টাইম ট্রিটমেন্ট দিতে হবে। দুজনেই ট্রিটমেন্ট দিবে, একজন নিল একজন নিল না, তাহলে কিন্তু ইনফেকশন হবে আবার। এবং মাল্টিপল সেক্স পার্টনার অ্যাভয়েড করতে হবে, শুধু ট্রাস্টওয়ার্দি যে পার্টনার আছে তার সাথে সেক্স করতে হবে। আর কন্ডোম ইউজ করতে হবে যতক্ষণ পর্যন্ত না পার্টনার ডিজিজ থেকে ফ্রি হয়। ট্রিটমেন্টের জন্য আমরা সেফটি একজন 200 মিলিগ্রাম ইন্টারমাসকুলার ইউজ করতে পারি, প্লাস এজিথ্রোমাইসিন 1 গ্রাম, তারপর ডক্সিসাইক্লিন 100 গ্রাম, এরকম ভাবে ইউজ করতে পারি। অল্টারনেটিভ হিসেবে সেফিক্সিম, ডক্সিসাইক্লিন এগুলা ইউজ করা যাইতে পারে। এবং এই ট্রিটমেন্ট নেওয়ার পরে 7 দিন পরে আবার কালচার করতে হবে, এবং দেখতে হবে যে, এবং পরবর্তীতে আবার মান্থলি কালচার করতে হবে, দেখতে হবে যে আসলে এই ইনফেকশনটা আছে কিনা। এবং এই যে পারসিস্টেন্টলি রিপোর্টটা নেগেটিভ থাকে, তাহলে পেশেন্টকে আমরা কিউর হিসেবে ডিক্লেয়ার করতে পারি। কমপ্লিকেশন কি হতে পারে ফিমেলে গনোরিয়া? একটা হতে পারে ক্রনিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, ইনফার্টিলিটি, অ্যাক্টোপিক প্রেগন্যান্সি এগুলোর প্রবলেম থাকতে পারে, যেহেতু ফ্যালোপিয়ান টিউব ড্যামেজ হওয়ার চান্স থাকে, সেক্সের সময় ব্যথা হওয়া, ডিসপ্যারোনিয়া হওয়া, ক্রনিক পেলভিক পেইন হওয়া, টিউব ওভারিন মাস তৈরি হওয়া, বার্থলিন গ্ল্যান্ডে অ্যাক্সেস হয়ে যাওয়া,
তো এরকম কন্ডিশন গুলো এখানে গিয়ে কিন্তু হইতে পারে। এখানে প্রাইমারি ইনফেকশন সাইট হচ্ছে এন্ডোসার্ভিক যে কলামনার এপিথেলিয়াম আছে বা ট্রানজিশনাল এপিথেলিয়াম আছে, কথা ইম্পর্টেন্ট। ট্রানজিশনাল এপিথেলিয়াম যেমন হচ্ছে ধরো এই যে ইউরেথ্রা রিজনটা, সো আলটিমেটলি ট্রানজিশনাল এপিথেলিয়াম এবং হচ্ছে কলামনার এপিথেলিয়াম আমরা পছন্দ করি স্কিনি গ্ল্যান্ড। আমরা এগুলো নিয়ে পড়েছিলাম না, অ্যানাটমি যখন পড়েছিলাম, ইউরেথ্রাল গ্ল্যান্ড, তারপর স্কিনি গ্ল্যান্ড, এগুলো নিয়ে কথা বলছিলাম, পার্থেনিক গ্ল্যান্ড। তো এগুলো কি মিলিয়ে এফেক্ট করবে। আর মিসের গনোরির ইনকিউবেশন পিরিয়ড মনে রাখবা 3 থেকে 7 দিন। হ্যাঁ, তো 3 থেকে 7 দিন অর্থাৎ এক্সপোজারের একটা হিস্ট্রি তুমি নিলে এবং তার 3 থেকে 7 দিনের মধ্যে তোমার ম্যানিফেস্টেশন গুলো প্রকাশ পাইতে পারে। এবং যাদের দেখা যায় যে গনোরিয়া থাকে তারা একই সাথে ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস অথবা ক্যালামাইলিয়া ট্রাইকোমোনাস দ্বারা দেখা যায় ইনফেক্টেড থাকে। এখন আমরা একটু সিফিলিস নিয়ে যদি কথা বলি, অ্যাকচুয়ালি সিফিলিস হচ্ছে ট্রিপোনামা প্যালিডাম দ্বারা হয়। এটা খুবই সিলিন্ডার একটা মানে খুবই চিকন একটা ব্যাকটেরিয়া। আমরা মাইক্রোবায়োলজিতে খুব সুন্দর করে ট্রিপোনামা প্যালিডাম নিয়ে আলোচনা করছি এবং আমরা ভিডিআরএল কথাটা বলছি যে ভিডিআরএল এটা একটা স্ক্রিনিং টাইপের টেস্ট ট্রিপোনামা প্যালিডামের ক্ষেত্রে, এবং মহিলা যখন ফার্স্ট অ্যান্টিনাল ভিজিট আসে এটা করতে হবে। এবং ইনফেক্টেড পার্সনের এক্সপোজারের হিস্ট্রি যদি থাকে যে ইনফেক্টেড পার্সনের সাথে সেক্স করছে, তার সাথে এক্সপোজার আছে। এবং প্রাইমারি লেশনকে আমরা শ্যাঙ্কার বলি, সেকেন্ডারি সিফিলিস আছে, টার্সিয়ারি সিফিলিস আছে, আর একটা লেটেন্ট সিফিলিস। হ্যাঁ, প্রাইমারি যে শ্যাঙ্কার মানে হচ্ছে একটা আলসার যেটা সিঙ্গেল বা মাল্টিপল আলসার হইতে পারে, এবং এটা ল্যাবিয়ার ওইদিকে হচ্ছে আলসার গুলো হয়। পাশাপাশি ফোরচিট, অ্যানাস, সার্ভিক্স, লাইটোরিস, নিপেল এই সকল জায়গা দিয়ে হইতে পারে। এবং সার্ভিজেনাস একটা আউটলাইন থাকে, সার্ভিজেনাস একটা আউটলাইন এরকম আলসারের। আর মার্জিন গুলো রেস থাকে, ব্রাউনিশ রেড কালারের হয়, আলসারটা পেইনলেস হয় এবং কোনো ইনফ্লামেটরি রিঅ্যাকশন আশপাশে দেখা যায় না। ইনগুইনাল যে গ্ল্যান্ড গুলো আছে সেগুলো ইনলার্জ হতে পারে, হার্ড হতে পারে, এবং এগুলো পেইনলেস থাকে এবং এখানে কোনো পাস হয় না। তবে এখানে একটা কথা আমি বলি, ধরো তুমি এপিটোপিলিয়ার লিম্ফ নোড তো জানো, যে এপিটোপিলিয়ার লিম্ফ নোড এটা হচ্ছে আমরা যে আমাদের এলবো জয়েন্ট থাকে হাতের ওই জায়গায় এপিটোপিলিয়ার লিম্ফ নোড থাকে। তো এটা যদি বাইল্যাটারালি লিম্ফ্যাডেনোপ্যাথি হয় বা ইনলার্জ হয় বাইল্যাটারালি, তাহলে সেটা কিন্তু একটা ক্লাসিক্যাল সাইন অফ সিফিলিস। সেটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। এটা বিভিন্ন কারণে হস্কিন্স লিম্ফোমা, নন হস্কিন্স লিম্ফোমা বিভিন্ন কারণ থাকতে পারে, বাট যদি বাইল্যাটারি ইলনেস হয় সেটা কিন্তু সিফিলিস একটা কারণ হতে পারে। আর সেকেন্ডারি সিফিলিস মানে হচ্ছে 6 to 6 মান্থস আফটার প্রাইমারি শ্যাঙ্কার। যদি এটা হয় তাহলে সেকেন্ডারি সিফিলিস, এবং এটা ভালভাতে পাওয়া যেতে পারে কন্ডাইলোমা ল্যাটা হিসেবে। সেক্ষেত্রে ফ্ল্যাট টপ কোর্স ময়েস একটু ভিজা ভিজা নেক্রোটিক লেশনস আমরা পাই। এবং এখানে সিমটম যেমন ফিভার, হেডেক, গলা ব্যথা এরকম কিছু সিমটমস থাকতে পারে। পাম্পস মানে হাত, তারপরে পা, এই সকল জায়গায় ম্যাকুলোপ্যাপুলার স্কিন র্যাশ পাওয়া যেতে পারে, জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে, এবং মিউকোজাল আলসার বা চুল পড়ে যাবে, এরকম বিভিন্ন কন্ডিশন পাওয়া যেতে পারে। এবং প্রাইমারি সেকেন্ডারি স্টেজ কিন্তু 2 বছর পর্যন্ত লাস্ট করতে পারে। এবং এই টাইমটাতে প্রাইমারি সেকেন্ডারি যখন আসলে সিফিলিস হয় তখন এই টাইমটাতে পেশেন্টটা কিন্তু ইনফেকশনের সোর্স হিসেবে কাজ করে, সে ইনফেকশনটা অন্য কাউকে ছড়াইতে পারে। টার্সিয়ারি সিফিলিস মানে হচ্ছে যে আনট্রিটেড যদি থাকে, পেশেন্টের যদি ট্রিটমেন্ট না দেওয়া হয়, সিফিলিসের ট্রিটমেন্ট আমরা বেনজাইল পেনিসিলিন দিই, অর্থাৎ পেনিসিলিন দিতে হয় 2টা ডিভাইডেড ডোজে। তো এই যে পেনিসিলিন দেওয়া হয়, এটার 1/3 পেশেন্ট যদি ট্রিটমেন্ট না নেয় তাহলে টার্সিয়ারি সিফিলিস ডেভেলপ করতে পারে, এবং এখানে একটা গ্রানুলোমা ফর্মেশন হয়, যেটা আমরা গামা নামে চিনি, এবং সেটা বিভিন্ন পার্ট অফ দ্য বডিতে ফর্মেশন হতে পারে। এবং এই গামাটার যে আলসারটা, এটা মানে হচ্ছে একটা ডিপ পাঞ্চড আউট আলসার, এবং এটা রোলড আউট মার্জিন থেকে ছড়ানো ছিটানো, যেটা পেইনলেসই থাকে। এবং এটা কিন্তু দেখা যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে ক্রেনিয়াল নার্ভ 3, তারপরে 5, 7, 8 এগুলাকে ড্যামেজ করে পালসি করতে পারে, হেমিফিলিজিয়া করতে পারে, অ্যাক্সিড অবশ করে দিতে পারে, টেক্স ডরসালিস করতে পারে, এবং সিবিএস কে এফেক্ট করে আউটিক অ্যানোরিজম করতে পারে, মাসকুলোস্কেলেটাল সিস্টেমকে এফেক্ট করতে পারে। ইনভেস্টিগেশন আমরা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি করি, বা যেটা আমরা ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপিও বলি, অর্থাৎ ডার্ক ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে ট্রিপোনামা প্যালিডাম কে দেখতে পারি। প্রথমটা স্যাম্পল কি নিব আমরা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি যে লেশন আছে ওখান থেকে এক্সুডেড স্যাম্পল হিসেবে নিয়ে ওখানে আমরা ট্রিপোনামা প্যালিডামকে দেখতে পাই। ডার্ক ব্যাকগ্রাউন্ডে ট্রিপোনামা প্যালিডাম সুন্দর করে কিন্তু দেখা যাবে। এখন সেরোলজিক্যাল টেস্টের মধ্যে নন স্পেসিফিক টেস্ট আছে, যেমন ভিডিআরএল, এটা হচ্ছে 6 উইকস আফটার ইনিশিয়াল ইনফেকশন, এটা পজিটিভ হতে পারে। আর সবথেকে স্পেসিফিক হচ্ছে টিপিএইচ, মানে যদি ভিডিআরএল পজিটিভ হয় তাহলে আমরা টিপিএইচ করতে পারি, এটা হচ্ছে ট্রিপোনামা প্যালিডাম হেমাগ্লুটিনেশন অ্যাসে। তারপরে ফ্লুরোসেন্ট ট্রিপোনামাল অ্যান্টিবডি অ্যাবজর্পশন, যেটাকে এফটিএ এবিএস বলি, এফটিএ এবিএস। সো এই টেস্টটা কিন্তু করা যাইতে পারে, এই দুইটা টেস্ট মনে রাখো। তারপরে ট্রিপোনামা প্যালিডাম ইমোবিলাইজেশন, ট্রিপোনামা প্যালিডাম এনজাইম ইমিউন অ্যাসে, এই টেস্টগুলো আছে, এই দুইটা মনে রাখতে হবে কনফার্মেটরি হিসেবে। আর ইউআর টেস্ট হচ্ছে পিসিআর বা ন্যাট, যেটা নিউক্লিক অ্যাসিড অ্যাপ্লিকেশন টেস্ট, এই টেস্টগুলো হচ্ছে সবথেকে বেশি নিউয়ার এবং অনেক বেশি ভালো কাজ দেয়। তো ট্রিটমেন্ট আমরা বেনজাথাইন পেনিসিলিন দিতে পারি সিঙ্গেল ডোজে 2.4 মিলিয়ন ইউনিটস ইন্ট্রামাসকুলারলি। টেট্রাসাইক্লিন 500 মিলিগ্রাম দেওয়া যেতে পারে, আর ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম দেওয়া যেতে পারে 2 সপ্তাহের জন্য। আর যদি এটা হচ্ছে আর্লি সিফিলিসের জন্য, যদি লেট সিফিলিস হয় তাহলে আমরা কি দিব যে বেনজাথাইন পেনিসিলিন 2.4 মিলিয়ন ইউনিট দিব, এবং এটা হচ্ছে ফর 3 উইকস আমরা দিব, মানে এটা হচ্ছে উইকলি ফর 3 উইকস আমরা দিচ্ছি 2.4 মিলিয়ন। ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম বা টেট্রাসাইক্লিন 500 মিলিগ্রাম দেওয়া যেতে পারে। এবং যাদের সিফিলিস আছে তাদের এইচআইভি ইনফেকশন আছে কিনা এটা টেস্ট করতে হবে, এবং যদি পজিটিভ পাওয়া যায় তাহলে ট্রিটমেন্টও দিতে হবে। আর সেক্সুয়াল পার্টনার যে
তারও ট্রিটমেন্ট কিন্তু একসাথে কিন্তু নিতে হবে। ট্রিকোনামা প্যালিডিয়াম যেটা একটা স্পাইরোজেট, এটা দ্বারা হচ্ছে সিফিলিস হয় এবং এটা কনজেনিটাল হইতে পারে এবং সিফিলিস কিন্তু কনজেনিটালও হইতে পারে। মেইনলি এরা হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। আর তবে এদের ইনকিউবেশন পিরিয়ড 9 থেকে 90 দিন পর্যন্ত হইতে পারে, লং হইতে পারে অনেক বেশি। অ্যাব্রেডেড স্কিন বা মিউকোজাল সার্ফেস থেকে এরা ছড়াইতে পারে। মেইনলি ভিডিআরএল আর টিপি যে হচ্ছে স্ক্রিনিং এর জন্য ইউজ করে। যদি একেবারে কনফার্মেটরি করেন তাহলে এফটিএ এবিএস যেটা, এটা আমরা বলতে পারি একেবারে কনফার্মেশনের জন্য। এবং এখানে একটা কথা দেখো যে সাকসেসফুল ট্রিটমেন্টের পরে দেখা যায় নন স্পেসিফিক যে টেস্টগুলো আছে যেমন ভিডিআরএল, সেইগুলো নেগেটিভ হয়ে যাবে, বাট স্পেসিফিক যে টেস্টগুলো আছে সেগুলো কিন্তু পজিটিভ থাকতে পারে। কন্ডাইলোমা লাটা মানে কি? এটা মানে হচ্ছে একটা ডায়াগনস্টিক ময়েস্ট লেশন অফ সেকেন্ডারি সিফিলিস। এটা মানে সেকেন্ডারি সিফিলিস এবং এটা ভালভার উপরে এই লেশনটা বালসারটা হয় এবং এখানে অনেক বেশি স্পাইরোচেটস থাকে এবং হাইলি ইনফেকশিয়াস। এটা যদি কারোর সাথে সংস্পর্শে আসে তাই কিন্তু অ্যাবনর্মাল স্কিন, তাই কিন্তু আবার ইনফেকশনটা ছড়াবে। এবং এখানে ক্যারেক্টারিস্টিকটা খুব ইম্পর্টেন্ট যে কোয়ার্স, ফ্ল্যাট টপ, একটু ভিজা ভিজা এবং নেক্রোটিক একটা লেশন। এই চারটা কথা, কোয়ার্স, ফ্ল্যাট টপ, ময়েস্ট, নেক্রোটিক। এবং ট্রিটমেন্টে বেনজাইল পেনিসিলিন 2.4 মিলিয়ন ইন্ট্রামাসকুলার, টেট্রাসাইক্লিন আর ইরিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে 14 দিন ধরে 500 মিলিগ্রাম। কন্ডাইলোমা অ্যাকিউমিনেটা যেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ইউজুয়ালি টাইপ 6 আর 11 দিয়ে হয়। এটাকে আমরা জেনিটাল ওয়ার্ড বলতেছি, প্যাপিলারি লেশন। এবং মাল্টিপল এবং ভেরি রেয়ারলি, মানে এটা মাল্টিপল হয়, মানে আলসার গুলা লেশনটা ভেরি রেয়ারলি এরা ম্যালিগন্যান্ট হতে পারে, নরমালি ম্যালিগন্যান্ট না। এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে অ্যানোজেনিটাল ইনফেকশন তো করে, তো সার্ভিক্সে 70% ক্ষেত্রে, ভালভাতে 25%, ভেজাইনাতে 10%, আর 20% ক্ষেত্রে ইনফেকশন করে। যারা ইমিউনো সাপ্রেসড, যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে, প্রেগন্যান্সি, লোকাল ট্রমা যাদের আছে, তাদের ক্ষেত্রে ইনফেকশনের চান্স বেশি থাকে। এবং এই যে জেনিটাল ওয়ার্ড, এরা হচ্ছে একটা ন্যারো স্টক তৈরি করে এরা হচ্ছে গ্রো করতে থাকে। মানে এখানে একটা কলি ফ্লাওয়ার অ্যাপিয়ারেন্স থাকে। ভ্যাজাইনাতে স্প্রেড করতে পারে, সার্ভিক্সে স্প্রেড করতে পারে। কল্পোস্কোপি এবং বায়োপসি করে আমরা হচ্ছে, যেহেতু সার্ভিসে বেশি হয়, আমরা একবার কল্পোস্কোপি বায়োপসি করে আমরা হচ্ছে এই করতে পারি, ইনভেস্টিগেশন করতে পারি। এবং এসপিভি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন দিয়ে 90% ক্ষেত্রে আমরা কন্ডাইলোমা কিন্তু ট্রিটমেন্ট করতে পারি। ট্রিটমেন্ট হচ্ছে কোডোফাইলিন ক্রিম দেওয়া যেতে পারে, বা 90 থেকে 100% ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড সলিউশন দেওয়া যেতে পারে। আর আদার কেমিক্যাল এজেন্টসের মধ্যে ওই লেশনের উপরে ইন্টারফেরন ইনজেকশন বা 5 ফ্লুরোইউরাসিল টপিক্যাল বা টপিক্যাল ইমিউনোমোডুলেটরের মধ্যে 5% ইমিকুইমোড, এরকম বিভিন্ন ক্রিম আছে। তারপরে ডিস্ট্রাকটিভ মেথডের মধ্যে ক্রায়োথেরাপি, ইলেকট্রোডায়াথামি, লেজার থেরাপি, সার্জিক্যাল ইমোলিটিতে করা যেতে পারে। ক্যালামাইড ইনফেকশন আমরা পড়ে আসছি যখন আমরা ভ্যাজাইনাইটিস সার্ভিসাইটিস করছিলাম। মেইনলি ক্যালামাইডের ট্রাকোমাটিসের মধ্যে ডি থেকে কে সেরোটাইপ, এটা একটা অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার, অর্থাৎ এটা কিন্তু ভাইরাসের মধ্যে কিছুটা, যে আচ্ছা এটা সেল ছাড়া বাঁচতে পারবে না, তো এটা সেলের মধ্যে আসলে গ্রো করে বাঁচে। এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার, সেলই থাকবে বাঁচতে হবে। মিসের গণনা কিন্তু ইন্ট্রাসেলুলার, গ্রাম নেগেটিভ। ডিপ্লোকককে আমরা বলছিলাম, ডিপ্লোকক মানে ডাবল ডাবল থাকে। এবং এরা হচ্ছে ইউরেথ্রাতে লোকালাইজ থাকে, বার্টুলিন লাং, তারপরে এন্ডোসার্ভিক্স, মানে যে সকল জায়গায় মিসের গণনা ইনফেকশন করছিল এরা সে সকল জায়গায় দেখা যায় যে ইনফেকশন করে। এদের ইনকিউবেশন পিরিয়ড 6 থেকে 14 দিনের মতো হয়। এরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থাকে 75% ক্ষেত্রে। তারপরে প্রসাবে জ্বালা পড়া, ডিসপারনিয়া, পোস্টকয়েটাল ব্লিডিং, ইন্টারম্যাস্টাল ব্লিডিং, তারপরে পিএইচডি যে ফিচার্স গুলা, মিউকোপোলার সার্ভাইকাল ডিসচার্জ, সার্ভাইকাল, তারপরে ইডিমা, একটোপি করা, ফ্রাইবিলিটি করা। আমরা ইলাইসা করতে পারি সার্ভাইকাল, মানে ক্যালামাইডিয়া অ্যান্টিজেন ডিটেক্ট করতে, পিসিআর করতে পারি স্যাম্পল নিয়ে। এবং ক্যালামাইডিয়া আমরা টিস্যু কালচার করি, যেটাকে আমরা ব্যাকওয়াইজ সেল মনো লেয়ার কালচার করি। অর্থাৎ এখানে কেন আমরা সেল লাইন কালচার বা টিস্যু কালচার করতেছি? কারণ যেহেতু ইন্টারসেলুলার, অব্লিগেট ইন্টারসেলুলার, ভাইরাসের ক্ষেত্রে আমরা মেইনলি সেল কালচার করি। ট্রিটমেন্ট আমরা অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, অফ্লক্সাসিন, ইজারিথ্রোমাইসিন এগুলো ইউজ করতে কিন্তু পারি। এবং সেক্সুয়াল যে পার্টনার তাকে অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে এট দ্য সেম টাইম। ক্যালামাইডিয়া ট্রাকোমাটিসের লং টার্ম যে কমপ্লিকেশন, তার মধ্যে ইউরেথ্রাইটিস, বার্থোলিনাইটিস, অ্যানোমেট্রাইটিস, সেলফেনজাইটিস, যেটা ইনফার্টিলিটি এবং একটোপিক প্রেগন্যান্সি করতে পারে, পেরিহেপাটাইটিস, যেটাকে আমরা ফিজ কার্টিস সিনড্রোম বলে থাকি। এইডস নিয়ে আমরা সবাই জানি যে মেইনলি এইচআইভি ইনফেকশন মানে কি, যে CD4+ যে টি সেল, অর্থাৎ ইমিউনিটি কমে যায়, ফলে এই যে সেল টি সেল, এটার কাউন্ট কমে যায়, দেখা যায় 200 পার মাইক্রোলিটার থেকেও কমে যায়। এবং এর ফলে ইমিউনিটি অনেক বেশি কমে যায়, অপরচুনিস্টিক ডিজিজ গুলো বেশি বেশি হয়। আর এটা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে, তারপরে ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউজার যারা ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন বা কন্টামিনেটেড ব্লাড নিডল শেয়ারিং, এগুলোর মাধ্যমে, কন্টামিনেটেড নিডল স্টিক ইনজুরিজ, ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে ছড়াইতে পারে। এবং পেরিন্যাটাল ট্রান্সমিশন, অর্থাৎ মা থেকে ফিটাসে ট্রান্সপ্লেসেন্টালি বা ডিউরিং ডেলিভারি কন্টামিনেটেড সিগনেশনের মাধ্যমে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে মাল্টিপল সেক্স পার্টনার, প্রস্টিটিউট যারা, হোমোসেক্সুয়াল মেলস যারা, তাদের ক্ষেত্রে, এবং ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউজার্স, মাল্টিপল ট্রান্সমিশন অফ ব্লাড, তারপরে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, মাদার টু ইনফ্যান্ট রোগীরা যাইতে পারে। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আমরা আসলে এইচআইভি নিয়ে পড়ে আসছি, মাইক্রোবায়োলজিতে পড়ছি, প্যাথোলজিতে পড়ছি। তো এদের ইনিশিয়াল ইনফেকশনের মধ্যে মোস্ট কমনলি কোনো সিমটমস থাকে না ফর ফার্স্ট 5 ইয়ার্স, বাট আস্তে আস্তে লং টাইম পরে, ফার্স্ট 5 ইয়ার্স পরে হচ্ছে একটা মাইল্ড ফ্লু লাইক ইলনেস থাকতে পারে, অর্থাৎ র্যাশ, ফিভার, গলা ব্যথা, ডায়রিয়া, আর্থাল দিয়ে মানে জয়েন্টে ব্যথা, তারপরে লিম্ফেডেনোপ্যাথি, লিম্ফ নোড ফুলে যাচ্ছে,
ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে দেখা যায় যে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার একটা স্টেট আছে, মানে হচ্ছে ইনিশিয়াল যে এক্সপোজার ইনফেক্টেড পার্সনদের এটা হইলো, তারপরে মেনি ইয়ার্স ধরে 7 থেকে 10 বছর অ্যাসিম্পটোমেটিক আছে, এবং এই পিরিয়ড ধরে তারা প্রোগ্রেসিভ ইমিউন ডিপ্লেশন আস্তে আস্তে হইতে থাকে, এবং কোনো ডিজিজের সাইন নেই, বাট দেখা যায় যে তারা ভিতরে অ্যান্টিবডি আছে, এবং শুধু জেনারেল লিম্ফোডেনোপ্যাথি বডিতে আছে, তো এইভাবে। তারপরে এইচ রিলেটেড কমপ্লেক্স বা এআরসি নামে একটা কন্ডিশন আছে, এটা মানে হচ্ছে ইলনেস আছে, সিমটমস আছে, বাট অপরচুনিস্টিক ইনফেকশন গুলো এখনো ডেভেলপ হয়তো বা করে নাই, বা ক্যান্সার, আমরা জানি এইডস থাকলে তার বিভিন্ন ক্যান্সারও সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, সেগুলো নাই। তো এইডস এর ক্ষেত্রে CD4 সিনকাম অনেক বেশি কমে যায়। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এখানে এইচআইভি ওয়াস্টিং সিনড্রোম বলতে বোঝায় যে আমরা জানি এইচআইভি তে বডির যে ওয়েট সেটা 10%-এর থেকেও কিন্তু বেশি কমে যায়, এবং আনএক্সপ্লেইন ডায়রিয়া হয় 1 মাসের বেশি সময় ধরে, ক্রনিক উইকনেস এবং আনএক্সপ্লেইন ফিভার থাকে 1 মাসের বেশি সময় ধরে, অপরচুনিস্টিক ইনফেকশন থাকতে পারে, আনইউজুয়াল ম্যালিগনেসিস থাকতে পারে, স্ক্রিনিং আমরা ইলাইসি মেথডে করতে পারি, কনফার্মেটরি হচ্ছে ওয়েস্টার্ন ব্লটের মাধ্যমে, আর CD4 প্লাস টি লিম্ফোসাইট কাউন্ট দেখতে পারি, আর হচ্ছে ভাইরাল লোড হচ্ছে পিসিআর এর মাধ্যমে আমরা আইসোলেশন করতে পারি। ট্রিটমেন্ট হিসেবে আমরা হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, যেরকম আমরা হার্ট বলি, আমরা মাইক্রোবায়োলজিতে এই কথাটা খুব বেশি বলি কারণ এটা খুব ইম্পর্টেন্ট, তো হার্ট থেরাপিটা দিয়ে দেওয়া যেতে পারে। তো একই সাথে অনেকগুলো ড্রাগ কিন্তু এখানে ইউজ করা হয়। এইচআইভি, যেটা এইচআইভির জন্য অনেকগুলো ড্রাগ আছে, যেমন প্রোটিয়েস ইনহিবিটর, তারপর নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস, নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, তো অনেকগুলো ড্রাগ আমরা একসাথে ইউজ করতেছি। এই জন্য এটাকে বলতেছে হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। আর অপরচুনিস্টিক ইনফেকশন এবং প্রেগন্যান্সি থাকলে সেগুলো ট্রিটমেন্ট দিতে হবে। যাদের এইডস আছে তাদের হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ক্যান্ডিডিয়াসিস, তারপরে ক্যাপোসিস সার্কোমা, ইনভেসিভ সার্ভিক্যাল কার্সিনোমা, গিফটেড স্পোরিডেসিস, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, স্যালমোনেলা দ্বারা সেপ্টিসেমিয়া হওয়া, এইচআইভি ওয়াস্টিং সিনড্রোম, বডি ওয়েট কমে যাওয়া, ডায়রিয়া থাকা, জ্বর বেশি অনেকদিন ধরে থাকা, সেই জিনিসগুলো থাকলে আমরা মোটামুটি এইডস কিন্তু ধরে নিতে পারি। এইডস রিলেটেড কমপ্লেক্স বলতে ফ্যাটিক আছে, ম্যালিস আছে, হোয়াইট হাউস 10%-এর বেশি, ফিভার, নাইট্রেট, জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি 1 মাসের বেশি সময় গেলে, আনএক্সপ্লেইনড ডায়রিয়া, অপরচুনিস্টিক ইনফেকশন আছে, বাট সেটা খুবই মাইল্ড, ওরাল জেনিটাল ক্যান্ডিডিয়াসিস থাকতে পারে, ওরাল জেনিটাল আলসার থাকতে পারে, র্যাশ থাকতে পারে, হার্পিস সিমপ্লেক্স ইনফেকশনের মতো থাকতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের মতো থাকতে পারে, টিউব-ওভারিন মাস থাকতে পারে, সেগুলোকে আমরা বলতেছি যে হচ্ছে এইচআইভি কমপ্লেক্সেস। এইচআইভি মাদার আছে, তার একটা বাচ্চা হয়েছে, তো এখন কি ভ্যাকসিন নিতে বলতে হবে। নরমালি যদি বেবি সিমটোমেটিক না হয় তাহলে সব ভ্যাকসিন তো নিতে হবে, লাইভ ইনঅ্যাক্টিভেটেড সব ভ্যাকসিন। যদি সিমটোমেটিক হয় তাহলে হচ্ছে মানে ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন শুধু নিতে পারবে, কোনো বিসিজি ভ্যাকসিন নিতে পারবে না। ফিটাসে এইচআইভি বেশ কিছু এফেক্ট আছে, যেমন ফিটাল ইনফেকশন করতে পারে, ইনটিউটোরাইন, তারপরে রিপিটেড অ্যাবর্শন হতে পারে, প্রিম্যাচুরিটি হতে পারে, বাচ্চা অনেক আগে হয়ে যাবে, স্টিল বর্ন হতে পারে, হয়েছে বাট মৃত জন্মগ্রহণ করছে, ইনটিউটোরাইন গ্রোথ রিটার্ডেশন, কনজেনিটাল ডিফর্মিটিস, এইডস, ইমব্রায়োপ্যাথিস, অর্থাৎ ইমব্রায়ো যেটা মায়োপ্যাথি থাকতেছে সেটা অনেক ধরনের প্যাথিস মানে প্রবলেম হচ্ছে।